আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ান এক ভুতুড়ে মিউজিয়ামে আটকে পড়ে 9 জন ব্যক্তি, যারা কিনা এসেছিল ওই মিউজিয়ামের সংস্কারের কাজ। মিউজিয়ামে থাকা এক রহস্যময় ছুরি স্পর্শ করতেই সানা নামের এক মেয়েকে বশ করে নেয় এক ভয়ঙ্কর শয়তান। সানার শরীরে থাকা ওই ভয়ঙ্কর শয়তান একে একে খুন করতে থাকে তার সকল সাথীদেরকে। তাকে আটকানো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, সে যেন অমর হয়ে গিয়েছিল। এখন এই বাড়ির মধ্যে আটকে পড়া 9 জন ব্যক্তির মধ্যে কে মারা যাবে আর কে বাঁচবে, এরই লড়াই দেখতে পাবো আজকের এই ইন্দোনেশিয়ান হরর গল্পের শুরুতে আমরা একটা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে সবকিছু ভাঙাচোরা অবস্থায় ছিল। সেই সাথে পড়েছিল বেশ কয়েকজন লোকের লাশ। সেখানে থাকা একজন লোক ভীষণ কাঁদছিল, হয়তোবা সে আশেপাশের দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে গেছে। তখনই তার সামনে থাকা ছুরিটি একাই সোজা হয়ে যায়। এরই সাথে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখতে পাই এই ঘটনার বেশ কয়েক বছর পরের দৃশ্য। আমরা সেখানে নিশা নামের একজন মেয়েকে দেখতে পাই। সে তার কোম্পানির কাজের জন্য একজন কালেক্টরের বাড়িতে যাচ্ছিল। কালেক্টরের মৃত্যুর পর তার ছেলে এই বাড়িটাকে পরিণত করতে চাচ্ছিল একটা মিউজিয়ামে, আর এই কাজটি করার জন্য নিশার হাতে ছিল মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে তাদেরকে এই কাজটি কমপ্লিট করতে হবে। নিশা তার 4 জন কর্মচারীর সাথে ওই বাড়িতে গিয়ে পৌঁছায় এবং সেখানে কালেক্টরের ছেলে রানা তাদেরকে ওয়েলকাম জানায়। সেখানে একজন ইতিহাস বিশেষজ্ঞ ছিল, যার নাম ডির্গা এবং তার কর্মচারীর নাম মায়া। এখানে আমরা নিশার কর্মচারী সানার কথার মাধ্যমে বুঝতে পারি এখানে কোনো ধরনের নেটওয়ার্ক ছিল না। তো এরপর রানা তাদেরকে বলে ভিতরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিতে, এরপর তারা কাজ শুরু করবে। তবে ডেভিডের ইশারায় নিশা বলে তারা এখনই কাজ শুরু করবে। এমনিতেও তাদের হাতে তেমন কোনো সময় ছিল না, আর তাদের এই কাজে সাহায্য করবে ইতিহাস বিশেষজ্ঞ প্রফেসর এবং তার অ্যাসিস্ট্যান্ট মায়া। এখন রানা তাদেরকে পুরো বাড়িটি দেখানোর জন্য ভেতরে নিয়ে যায়। এখানে এত বিশাল বাড়ি এবং এত সুন্দর কারুকার্য দেখে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে এই বিল্ডিংটিকে একটি মিউজিয়ামে পরিণত করতে গেলে কি কি সেফটি প্রোটোকল পালন করতে হবে সেগুলো দেখছিল ডেভিড ও সানা। এই ব্যাপারেই তারা কথা বলছিল। তখনই হানিয়া লক্ষ্য করে লুকিয়ে কেউ তাদের কথা শুনছে। এমন সময় আচমকা এক বৃদ্ধ মহিলা তাদের পাশে চলে আসে। এতে করে তারা 3জনই ঘাবড়ে যায়। মহিলাটি ছিল এই বাড়ির হাউসকিপার। রানা নিশাকে জানায় সে এই বাড়িটি বিক্রি করতে পারলে তার জন্য ভালো হতো, তবে বাবার উইলের কারণে সে এই বাড়িটি বিক্রি করতে পারবে না, বরং এটা মিউজিয়ামে পরিণত করতে হবে। তাই নিশা যদি এই কাজটি 3 দিনের মধ্যে করতে না পারে তাহলে সে অন্য কোনো কোম্পানিকে হায়ার করবে। ফলে নিশার চাপে পড়ে এখানে রাজি হয়ে যায়। এখন সবাই সবার কাজে লেগে পড়ে। এখানে রানার একমাত্র ছোট বোন ভিনিও উপস্থিত ছিল। সে সবার কাজগুলো ভিডিও করছিল এবং তার বাবার কথা মনে করছিল। তাদের বাবা মারা যাবার আগ মুহূর্তে তাদের 2 ভাই বোনকে অনুরোধ করেছিল যে এই বাড়িটিকে একটি মিউজিয়ামে পরিণত করার জন্য, আর সেই কথা ভেবেই রানা আপসেট হয়ে যায়। তিনি একা একা বসে সকলের ছবি দেখছিল। এখানে হানিয়ার ছবিও ছিল। তারপর আমরা সকলকে একসাথে ডিনার করতে দেখি। খাবার খাওয়ার সময় প্রফেসর ভিনিকে প্রশ্ন করে যে রানাকে তো আমি চিনি, তবে তুমি এই বাড়ির কোনো অংশ চাও কি? তখন রানা জানায় ভিনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হতে চায়, তাই তো তার এই বাড়ির প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এই বাড়িতে রাখা সব হিস্টোরিক্যাল জিনিসপত্র নিয়ে মিউজিয়াম করার ইচ্ছে ছিল তাদের বাবার, আর এতে তাদের 2 ভাই বোনের কোনো আপত্তি ছিল। তাদের কথার মধ্যেই হঠাৎ লাইটগুলো ফ্লিকার করতে আরম্ভ করে। তখন রানা জানায় এই বাড়িতে একটু ইলেকট্রিকের সমস্যা রয়েছে, তাই আজ রাতে এইরকম একটু সমস্যা হতেই পারে, এতে করে তারা যেন ভয় না পায়। তখন এই কথা শুনে ভিনি প্রশ্ন করে আজ রাতেও কি তারা এখানেই থাকতে চলেছে? তখন রানা জানায় যেহেতু নিশারা এখানে কাজ করবে তাই তাদের 2জনকে এখানে থাকতে হবে। এই কথা শুনে ভিনি রাগ করে উঠে চলে যায়। এখন নিশাদের হাতে খুব কম সময় থাকার কারণে নিশা সবাইকে জানায় আজ রাত থেকেই কাজ শুরু করতে। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা ডেভিড এবং হানিয়াকে দেখতে পাই তারা একসাথে বসে কথা বলছিল। আমরা তাদের কথাবার্তা দেখে বুঝতে পারি যে ডেভিড হানিয়াকে পছন্দ করে। তবে ডেভিড এই কথাটা বলতেই যাবে তার আগেই সেখানে প্রফেসর আসে এবং তাদেরকে তাদের কাজের জন্য ডেকে নিয়ে যায়। এমন সময় সেখানে তাদের বাড়ির সিকিউরিটি গার্ড আসে এবং তাদের সবাইকে একটি করে টর্চ লাইট দিয়ে যায়, যেন সেখানে ইলেকট্রিসিটি চলে গেলেও তাদের কোনো সমস্যা না হয়, আর যদি সমস্যা হয় তাহলে যেন রানা তাদের সাথে যোগাযোগ করতে পারে, সেজন্য রানাকে একটি ওয়াকি টকি দিয়ে যায়। সানা এটাই বুঝতে পারছিল না যে এত বড় বাড়ি থেকে বের হওয়ার জন্য শুধুমাত্র একটাই দরজা ছিল। সেই কথাটা বলার পরেই হঠাৎ করে কারেন্ট চলে যায়। সিকিউরিটি গার্ডও যায় জেনারেটর অন করার জন্য। এমন একটা সিরিয়াস সিচুয়েশনে সানা মজা করছিল সবার সাথে। এই বাড়িতে সব থেকে মূল্যবান জিনিসের মধ্যে রানার বাবা উল্লেখ করেছিল একটা ক্রিসের ব্যাপারে,
অর্থাৎ একটা বিশেষ ধরনের ছুরি, যেটা কোথায় রাখা হবে এই নিয়ে তাদের সকলের মধ্যে আলোচনা চলছিল। এই সময় সানা আবারও মজা করে কিছু বললে হানিয়া তাকে মজা করতে নিষেধ করে এবং মন দিয়ে কাজ করতে বলে। হঠাৎই সানা এবং ডেভিডের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সানার হাত থেকে একটা বস্তু পড়ে গেলে সেটা তুলে নেয় ডেভিড এবং বলে এই সব ব্যাপারে সিরিয়াস হতে। তখনই সানা তাকে ধাক্কা দিলে ডেভিড গিয়ে লাগে তার পিছনের আলমারিতে। সেখানে থাকা একটা বিশেষ বইয়ে চাপ লাগার কারণে সেই আলমারিটি আপনি আপনি খুলে যায়। সকলের সামনে চলে আসে এই বাড়িতে থাকা একটি সিক্রেট দরজা, যার ভেতরে ছিল অসংখ্য রুম। রানা এবং ভিনিও এই ব্যাপারে কিছুই জানতো না। এরপর তারা সকলে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করতে থাকে। তারা এমন একটা ঘরে চলে আসে যেখানে ইতিহাসের আরো অনেক জিনিসের কালেকশন ছিল, বিভিন্ন ধরনের মূর্তি, তলোয়ার, আরো অনেক কিছু, যা দেখে তারা সকলেই হতবাক হয়ে যায়। রানার তো মনে হয় সে তার বাবার ব্যাপারে কিছুই জানতো না। এখানে প্রফেসর ওই মূর্তিটি দেখে বলে এটা হলো জিঙ্গালা নামের এক সম্প্রদায়ের মূর্তি, যে সম্প্রদায় পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল শুধুমাত্র তাদের কালো জাদুর কারণে। কালো জাদুর এই সম্প্রদায় যুদ্ধে জয়ী হওয়ার জন্য অনেকগুলো ছুরি বানিয়েছিল, যে ছুরিগুলো ছিল যে কোনো রাজ্যের সৈন্যকে মেরে ফেলার জন্য প্রস্তুত। সে যখন এই জাদু ছুরির কথাগুলো বলছিল তখনই আমরা দেখতে পাই একটা ছুরির কাছে পৌঁছে গিয়েছিল সানা, যেন এই ছুরি তাকে নিজের কাছে ডাকছিল। এই ছুরিটি ভালোভাবে দেখার জন্য সে হাতে তুলে নেয়। তার হাতের একটু অংশ কেটে যায় এই ছুরি দ্বারা। অবাক করা বিষয় হলো সাথে সাথে তার হাতের শিরা উপশিরাগুলো কালো হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই শিরাগুলো কালো হতে হতে সেগুলো পৌঁছে যায় তার শরীরের মধ্যে। সানার যেন কিছু একটা হতে শুরু করে, তার হাত পা সব বেঁকে যেতে শুরু করে। সে যেন নিজের উপরই নিজের কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। সে সময় ভিনি সেখানে আশেপাশের চিত্রগুলো ছবি তুলছিল। এই ফ্ল্যাশেও যেন কষ্ট হচ্ছিল সানার, যেন মনে হচ্ছিল আস্তে আস্তে এই ছুরিটি তাকে বশ করে নিচ্ছে। প্রফেসর যখন ওই স্টোরি বলছিল তখন সে প্রফেসরকে মাঝপথেই থামিয়ে দেয় এবং নিজেই ওই স্টোরি সম্পূর্ণরূপে বলতে শুরু করে যে ওই সম্প্রদায় সত্যি ওই ছুরির কারণে যুদ্ধে জিতে গিয়েছিল এবং এই রাজ্য শাসন করতে শুরু করেছিল, তবে কারো একজন ধোঁকার কারণে এই বংশ নির্বংশ হয়ে যায়। এইসব বলতে বলতে সে সামনের দিকে এগিয়ে যায়। হানিয়া তার হুঁশ ফিরানোর জন্য তার নাম ধরে ডাকতে থাকলে কিছুক্ষণের জন্য সে হুঁশে আসে। সে কালো রক্তবমি করতে থাকে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারা কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছিল। যখন সানার হুঁশ ফিরে তখন তারা জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সানা তখনও পর্যন্ত ওই ক্রিসের নিয়ন্ত্রণে ছিল, তবে তার হাতে ওই ক্রিস ছিল না, যেটা দেখার পরেই আশেপাশের বাতিগুলো নিভে যায়। পরবর্তীতে বাতি চলে আসলে তারা দেখতে পায় সামনে সানা নেই। তারা বুঝতে পারছিল না মুহূর্তের মধ্যেই সানা কোথায় চলে গেল। আনিয়ার এখানে সন্দেহ হচ্ছিল, তাই তিনি রানাকে জিজ্ঞেস করে এই ঘরটি মূলত কোন কাজে ব্যবহার করা হতো। মূলত তার সন্দেহ হচ্ছিল এখানে কোনো কালো জাদু করা হতো কিনা। এমন সময় তার সামনে সানার মতো একজনকে দেখতে পায়। সেই দিকে এগিয়ে যেতেই লাইটগুলো আবার বন্ধ হয়ে যায়। বনি এদিকে খুব ভয় পাচ্ছিল এবং সে চাচ্ছিল এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে, তবে বাকিরা তো এখনো বুঝতে পারছিল না যে সানা কোথায়। ফোন এবং টর্চের লাইট জ্বালানোর পর তারা দেখতে পায় সানা ওই মূর্তির মাথার উপর বসে আছে। সে বলে ওঠে যে সেভেন্থ ক্রিস এখন শক্তি ফিরে পেয়েছে, এর বদলে তাদেরকে রক্তের বলিদান দিতে হবে। এই কথা বলে সে আবারও গায়েব হয়ে যায়। সকলে এই কথা শুনে খুব ভয় পেয়ে গিয়েছিল, বুঝতে পারছিল না যে তারা কি করবে। তখন সেখানে সানা চলে আসে এবং প্রফেসরের ওপর হামলা করে। প্রফেসরকে টেনে দূরে নিয়ে যায়। তখনও কেউ বুঝতে পারছিল না যে সানা কি করতে চাইছে বা তারা কি করবে। সে সকলের সামনে প্রফেসরকে ওই ছুরি দিয়ে নির্মমভাবে আঘাত করতে থাকে। সকলে তার হুঁশ ফেরানোর চেষ্টা করে, তবে সানার হুঁশ ফিরে না। তবে হঠাৎই তার কিছু একটা হয়ে যায়। সে প্রফেসরকে আঘাত অবস্থায় রেখে সেখান থেকে সরে যায়। তখনই তার সবাই প্রফেসরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সানা নিজের মাথায় নিজে আঘাত করছিল এবং বিড়বিড় করে কি যেন একটা পড়ছিল। হঠাৎ করেই সে ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং তাদের পেছনে আবার ছুটতে থাকে। তারা কোনো রকম ভাবে সেখান থেকে বের হতে পারলেও সেই দরজাটা আটকাতে পারছিল না। সানা সেই দরজাটা আটকিয়ে নেয়। বাকিরা মেন দরজার কাছে পৌঁছে গিয়েছিল এবং কোনোভাবে দরজার লক খুলে বাহিরে যাওয়ার চেষ্টা করছিল, তবে দরজার লক কিছুতেই খুলছিল না। তারা এটাও বুঝতে পারছিল না সানার হঠাৎ করে কি হয়ে গেল। এখন সানার অ্যাসিস্ট্যান্ট জানায় যে সে সানার হাতে ওই ক্রিসটা দেখতে পেয়েছিল। এর মানে তারা সানাকে নিষেধ করার পরও সে ওইগুলো ধরেছে এবং যার কারণে তার এই অবস্থা। এর মধ্যে সানা সেখানে ওই ক্রিস হাতে চলে আসে এবং সে নিসার উপর হামলা করতে থাকে। পরিস্থিতি দেখে ডেভিড সানার মাথায় একটা পাত্র দিয়ে আঘাত করে, তবে এতে তার কিছুই হয় না, বরং সে ডেভিডের দিকে এগোতে থাকে। এটা দেখে রানা একটা বড়শি হাতে নেয় এবং সোজা গিয়ে ঢুকিয়ে দেয় সানার বুকে।
রানার বুকের ভেতর বড়শি ঢুকিয়ে সেটা দরজার সাথে আটকিয়ে দেয় এবং ভাবে এবার হয়তো তারা সানার হাত থেকে রক্ষা পাবে। তবে এমন কিছুই হয় না। সানা খুব ভয়ঙ্কর ভাবে ওই ছুরির ভেতর থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং চোখের পলকে আবারও গায়েব হয়ে যায়। ফলে তারা সকলে ভয় পেয়ে যায় এবং সানা আবারও ফিরে আসে এবং তারা সকলে দৌড়াতে থাকে। যে যেদিকে পারছিল ছুটে পালানোর চেষ্টা করছিল। এদিকে সানাও সকলকে ভয় দেখাতে শুরু করে। নিশা, হানিয়া এবং ওই প্রফেসর অ্যাসিস্ট্যান্ট একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে সানা গিয়ে বারবার দরজা নক করতে থাকে। তা দেখে তাদের তিনজনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অন্যদিকে প্রফেসরকে নিয়ে বাকিরা লুকিয়ে পড়েছিল ডাইনিং হলে। ওই ক্রিস প্রফেসরের বুকে লাগায় প্রফেসরের অবস্থা খুব খারাপ ছিল। ঠিক তখনই ওই ঘরের দরজাটি খুলে যায় এবং তারা ঠিক করে সেখান থেকে আস্তে আস্তে করে বের হয়ে যাবে। তারা সেখান থেকে আস্তে আস্তে করে বের হতেই যাচ্ছিল, ঠিক তখনই ভিনি উপরে হাওয়ায় ভেসে থাকা অবস্থায় সানাকে দেখতে পায়। সে ভিনিকে চুপ থাকতে বলে। সেখানে ভিনি ছাড়া আর কেউই তাকে দেখতে পাচ্ছিল না। সে এই অদৃশ্য অবস্থায় থালা বাসনগুলো ভাঙতে শুরু করে এবং হঠাৎ করেই তাদের উপর আক্রমণ করে সে প্রফেসরকে ধরে ফেলে এবং বাকিরা এই সুযোগে পালিয়ে যায়। তিনজন সেখান থেকে বেরিয়ে গেলেও আমরা দেখতে পাই বনি উপরে লুকিয়ে আছে। সে সেই নৃশংসতার সাক্ষী হয় যতটা নৃশংসভাবে প্রফেসরকে মারা হয়। এইদিকে বাকি তিনজন চলে যায় আরও একটি রুমে। সেখানে গিয়ে তারা বিভিন্ন আসবাবপত্র দিয়ে দরজাটি বন্ধ করতে থাকে। দরজাটি ভালোভাবে ব্লক করার পর তারা হাফ ছেড়ে বাঁচে। রানা তার বোনকে নিয়ে খুব চিন্তিত ছিল যে কোনোভাবে তার কোনো আঘাত লাগেনি তো। তখন ডেভিড বলে সে এই সব কিছুই জানে, সে ইচ্ছে করেই তাদেরকে এখানে ফাঁসিয়েছে। এটা তার বাড়ি, সে কিভাবে না জানবে এইগুলা। এই কথা থেকে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেলে ভিনি কোনো রকম ভাবে তাদেরকে থামায়। ভিনি জানায় তারা দুই ভাই বোন ছোটবেলা থেকে এই বাড়িটিকে অপছন্দ করত। রানা জানায় তার বাবা পাগলের মতো এই বাড়িটিকে পছন্দ করত এবং যত সব অ্যান্টিক জিনিস এই বাড়িতে নিয়ে আসতো। একবার তো তাদের এই বাড়ির সকল সিকিউরিটি গার্ড হঠাৎই মারা গিয়েছিল। সকালবেলা উঠে 7-8 জনের লাশ পাওয়া গিয়েছিল। তার বাবা ভালো করেই জানতো এই বিষয়টা স্বাভাবিক নয়, তারপরও সে পুলিশের কাছে সব লোক। তার এই পাগলামির জন্যই আজ তার 2 ছেলে মেয়ে এখানে ফেসে গেছে। এই বাড়ি থেকে বের হওয়ার জন্য একটাই মাত্র দরজা রয়েছে। এই কথাটি বলতে বলতেই রানার ওই ওয়াকি টকির কথা মনে পড়ে যায়, যেটা সিকিউরিটি গার্ড দিয়ে গিয়েছিল, কিন্তু সেটা ছিল ড্রয়িং রুমে। তখনই আমরা সিকিউরিটি গার্ডকে দেখতে পাই যে কিনা জেনারেটর চালানোর ব্যবস্থা করছিল, কারণ পুরো বাড়িতে কারেন্ট ছিল না। আমরা তখন হানিয়াদেরকে দেখতে পাই, তারা একটা রুমে বন্দি ছিল। তখন হানিয়ার ওই সিকিউরিটি গার্ডের ওয়াকি টকির কথা মনে পড়ে যায়, কিন্তু ওই ওয়াকি টকিটা নিতে হলে তাদেরকে এই রুম থেকে বের হতে হবে, যেটা করতে নিশা চাইছিল না। সে তো ভাবছিল আজ রাতেই সে মারা যাবে। তখনই আমরা দেখতে পাই বনিকে। সে সুযোগ পেয়ে ওই ঘর থেকে বের হয়ে আসে এবং ওই ওয়াকি টকিটি তার হাতে তুলে নেয়। সে ওই ওয়াকি টকিতে কথা বলার সময় সানা সেই কথার শব্দ টের পেয়ে যায়। এতে সে ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালাতে আরম্ভ করে। এইদিকে ওয়াকি টকির সিগন্যাল পেয়ে সিকিউরিটি গার্ড বুঝতে পারে তাকে ভেতরে ডাকা হচ্ছে। সে ওই দরজাটির কাছে যায় এবং পাসকোড দেয়, কিন্তু এর মাধ্যমে ওই দরজাটি খুলছিল না। তারপর সে তার নিজের কাছে থাকা চাবিটি দিয়ে ওই দরজাটি খোলে। তখনই বনি লুকিয়ে পড়ে একটা আলমারির ভেতর। এইদিকে এই সিচুয়েশন সম্পর্কে না জানা সিকিউরিটি গার্ডটি রানাকে জোরে জোরে ডাকতে থাকে। তখনই সানা ওই সিকিউরিটি গার্ডটির ওপর হামলে পড়ে, তাকে নৃশংসভাবে হত্যা করে, তার মাথা তার শরীর থেকে আলাদা করে ফেলে। আর এই দৃশ্যটি বনি দেখে। পরপর দুটো মৃত্যুই তার চোখের সামনে ঘটে। এদিকে আমরা দেখতে পাই পরপর দুটো মৃত্যু হওয়ার পরই ওই ক্রিসটি যেন চমকে উঠছিল, যেন মনে হচ্ছিল যত রক্ত পাচ্ছে ততই তার শক্তি বেড়ে যাচ্ছে। এদিকে হানিয়া, নিশা ও মায়া সেই ঘর থেকে বেরিয়ে আসে, কেননা ওই ঘরে থাকলে তারা কখনোই এই বাড়ি থেকে বের হতে পারবে না। তারা নামতে নিচ্ছিল, ঠিক তখনই সানা ওই সিকিউরিটি গার্ডের মাথাটি তাদের পায়ের সামনে দেয় এবং তারা ভয় পেয়ে যায় এবং ছুরি নিয়ে এগোতে থাকে তাদের দিকে। সেখানে তারা তিনজনই ভয় পেয়ে যায় এবং ছুটে চলে যায় ডাইনিং রুমের দিকে। সেখানে সানা এসে পড়ে এবং সে হানিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। সে হানিয়ার চোখের ভেতর ক্রিস্টি ঢুকিয়ে দিতে যাচ্ছিল, তখনই হানিয়া চিৎকার করে ওঠে। আর হানিয়ার চিৎকার শুনে ডেভিড ব্যস্ত হয়ে পড়ে, কারণ সে তো হানিয়াকে পছন্দ। সে দরজাটি খোলার জন্য চেষ্টা করছিল, যে ব্যাপারে রানা একদমই রাজি ছিল না, কারণ এই দরজাটি খোলা হলে সে এবং তার বোন দুজনই মারা যায়। তবুও ডেভিড কোনোরকম ভাবে সেই দরজাটি খুলে সেখান থেকে